পাঠক, দর্শক, বণিক বার্তার নিয়মিত আয়োজন বণিক বার্তা নিউজ রুমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বদরুল আলম। সাম্প্রতিক বিভিন্ন খবর আর তার বিশ্লেষণধর্মী আলোচনা নিয়ে আমাদের আয়োজন। বণিক বার্তায় প্রকাশিত গুরুত্বপূর্ণ খবরটির বিশ্লেষণ নিয়ে আমাদের এই আলোচনায় আমরা আলোচনা করি। তেমনি আজকে আমাদের প্রধান নিউজ, আর্থিক দুর্যোগ সামলানোর সক্ষমতা সবচেয়ে কম বাংলাদেশের ব্যাংকগুলোর। এই প্রতিবেদনটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। আপনারা জানেন বিশ্বের সব দেশেরই অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় ব্যাংকিং খাতকে। সেই ব্যাংকিং খাতের দুর্যোগ যা আসে সেটা সামলানোর সক্ষমতা কীরকম এবং বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের তুলনা এই প্রতিবেদনে ফুটে উঠেছে। তো ব্যাংকের এই পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করব। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী হাসান আদনান। হাসান আদনান, আপনাকে স্বাগত। আপনাকেও স্বাগত। আপনার মাধ্যমে বণিক বার্তার সকল দর্শক এবং পাঠককে বণিক বার্তার নিউজ রুমে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্নই থাকবে আদনান আপনার কাছে, যে আমরা আজকে শিরোনামটা আমি আবারও রিপিট করছি, আর্থিক দুর্যোগ সামলানোর সক্ষমতা বাংলাদেশের সবচেয়ে কম বাংলাদেশের ব্যাংকগুলো। তো এই প্রতিবেদনটা আসলে কিসের ভিত্তিতে, আগে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল দেওয়া আছে এবং সেখানে বলা আছে মূলধন পর্যাপ্ততার অনুপাত। তাহলে ধরে নিতে পারি যে এই যে কম্প্যারিজনটা দেখানো হচ্ছে সেটা এই মূলধন পর্যাপ্ততার অনুপাতের উপরে ভিত্তি করে। তো আপনি এই মূলধন পর্যাপ্ততার অনুপাতটা কেন এবং সেটার উপরে ভিত্তি করে আপনি কেন বলছেন যে বাংলাদেশের সক্ষমতা দুর্বল, সেই বিষয়গুলো একটু আমাদের পাঠক দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ বদরুল আলম। যে কোনো ব্যাংকের মূলধনই হচ্ছে প্রাথমিক ব্যাংক পুঁজি গঠনের মূল কাজ। একটি ব্যাংকের পেইড আপ ক্যাপিটালের উপর ভিত্তি করে একটি ব্যাংক দাঁড়ায় এবং পরবর্তীতে যাত্রা যখন শুরু করে তখন একটি ব্যাংক গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে, সংগৃহীত আমানত থেকে ঋণ বিতরণ করে। ব্যাংকের কাজ হলো সম্পদের আবর্তন করা, সম্পদ সংগ্রহ, আমানত সংগ্রহ সেটি তার দায়, ঋণ বিতরণ সেটি তার সম্পদ। তো ব্যাংক যখন গ্রাহকদের কাছ থেকে গ্রাহকদের কাছে ঋণ বিতরণ করে, স্বাভাবিকভাবে যে কোনো ঋণ খেলাপি হতে পারে। খেলাপি ঋণের জন্য ঝুঁকি থাকে, ঋণের জন্য ঝুঁকি থাকে। যে কোনো সম্পদের জন্য, যেহেতু তার ঋণটা তার সম্পদের জন্য ঝুঁকি থাকে। এই ঝুঁকিটা যাতে কতটা থাকবে একটি ব্যাংকের মধ্যে, একটি ব্যাংক কতটা ঝুঁকি নেবে, এটি হচ্ছে সেই ব্যাংকের মূল প্যারামিটার। যে প্যারামিটার দিয়ে বিশ্লেষণ করা হয় ব্যাংকে, সেটি হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও বা মূলধন পর্যাপ্ততার অনুপাত। আমরা এটাকে সংক্ষেপে বলি CAR। ব্যাংকাররা এটাকে CRAR নামেও অভিহিত করেন। আচ্ছা, তো আমরা কেন আসলে এই কম্প্যারিজনটা করতে গেলাম? কারণ আমরা জানেন যে বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে অর্থনীতির উপর একটা বিশাল ঝড় বয়ে গেছে এবং সেই ঝড় আমাদের অর্থনীতির উপরেও ব্যাপক মাত্রায় চলমান আছে। আমরা জানি না এই ঝড় কখন থামবে, থামলে সে পর্যন্ত আমাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে। তো আমরা দেখছি যে আমাদের এই করোনা ঝড় শুরু হওয়ার আগেই আমাদের ব্যাংকিং খাতের কি ত্রুটি বিচ্যুতি ছিল। আমাদের ব্যাংকিং খাতের ত্রুটি বিচ্যুতির অন্যতম ত্রুটি, এতদিন ধরে আমরা সব পক্ষ বলে আসছিল যে আমাদের খেলাপি ঋণ বেশি। তো আপনি জানেন যে খেলাপি ঋণ একটি ব্যাংকের জন্য একেবারে ক্যান্সারের মতো। যে ব্যাংকের খেলাপি যত বেশি, সেই ব্যাংক মৃত্যুর দিকে তত বেশি পরিমাণ ধাবিত হয়। এবং খেলাপি ঋণ ক্যান্সার যেরকম, ক্যান্সারের চিকিৎসাটা যেমন ধীরে ধীরে কেমোথেরাপি দিয়ে সুস্থ করে তুলতে হয়, একটি ব্যাংকেও তার খেলাপি ঋণ আদায় করে হঠাৎ করে চাইলেই তো গ্রাহক তার যে ঋণ খেলাপি টাকা ফেরত দিতে পারছে না, তার কাছ থেকে চাইলেই টাকা আদায় করা যায় না। এই জন্য একটি দীর্ঘ প্রক্রিয়া লাগে, আইনি প্রক্রিয়া আছে। সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করে তবেই একটি ব্যাংকের খেলাপি ঋণ আদায় করা হয়। তো এই খেলাপি ঋণের বোঝার কারণেই মূলত আমাদের ব্যাংকগুলোর যে মূলধন নিয়ে ব্যাংকের যাত্রা বা ব্যাংকের যে পেইড আপ ক্যাপিটাল আছে, সেই পেইড আপ ক্যাপিটালের চেয়ে বেশি পরিমাণ ঋণ কিন্তু অনেক ব্যাংকেরই খেলাফি। তার মানে হচ্ছে তার মূলধন আসলে নাই, গ্রাহকদের আমানতের উপর ভিত্তি করেই তার ব্যাংকিং কার্যক্রম চলছে। এখন আমরা যে পরিসংখ্যানটি দেখিয়েছি, আমরা আমরা পৃথিবীর ইউরোপ এবং আমেরিকার উন্নত দেশগুলোর ব্যাংকিং খাতের সঙ্গে বাংলাদেশের ব্যাংকিং
কে তুলনাই করতে চাই না। আমরা জানি যে আমরা এদিক থেকে পিছিয়ে আছি। তো আমরা যেটি করেছি যে আমরা আমাদের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই তিনটি দেশকে আমরা আমাদের ব্যাংকিং, তাদের দেশের ব্যাংকিং খাত, আমাদের দেশের ব্যাংকিং খাত, এই তুলনাটি করেছি। হতে পারে আমরা কিছু ক্ষেত্রে দেশের ওই সমস্ত দেশগুলোর ব্যাংকিং এর তুলনায় আমরা এগিয়ে আছি, কিন্তু একটি ব্যাংক, যে আমরা বলছি আর্থিক দুর্যোগ, করোনা মহামারী আমাদের একটি বিশাল আর্থিক দুর্যোগের সৃষ্টি করেছে, আমাদের আর্থিক দুর্যোগের দিকে নিয়ে যাচ্ছে, আর এবং সেই দুর্যোগ দিন দিন গভীর হচ্ছে। সেই গভীরতা বা সেই দুর্যোগ থেকে পরিত্রাণ আমাদের আর্থিক খাত বা অর্থনীতি কতটা দ্রুত পাবে এটি নির্ভর করছে আমাদের ব্যাংকগুলোর সক্ষমতার উপরে। কারণ ব্যাংক থেকে গ্রাহকদেরকে টাকা না দিলে, ঋণ বিতরণ না করলে গ্রাহকরা তার উৎপাদন কিভাবে ফিরে আসবে, সেই সক্ষমতা নির্দেশ করে CAR। এবং সেই জায়গায় আমরা দেখছি যে আমাদের CAR বর্তমান 2019 সাল শেষে 11.6%, যেখানে পাকিস্তানের আছে 17%, ভারতের শ্রীলঙ্কার আছে 16.5%, আর ভারতের আছে 15.1%। তো সেই জায়গায় আমরা যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর ব্যাংকিং সক্ষমতার তুলনায় যদি পিছিয়ে থাকি, তাহলে আমাদের অর্থনীতি আমরা অনেক বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হব। এই দিকটি মূলত ফোকাস করে বা আমাদের ব্যাংকগুলো এই দুর্যোগ সামাল দেওয়ার জন্য কি প্রস্তুতি নিচ্ছে, সেই প্রস্তুতিতে যেন আরো বেশি পরিমাণ জোর দেয়, সেটি নির্দেশন করার জন্য আমরা মূলত আজকে রিপোর্টটি করা, সচেতন করে তোলার জন্য। বুঝতে পেরেছি। হাসান আদনান, একটি বিষয় আমাদের পাঠক দর্শকদের উদ্দেশ্যে একটু পরিষ্কার করার জন্যই বলে আমি আবার পরবর্তী প্রশ্নটায় যাচ্ছি। পাঠক দর্শক, আমাদের গ্লোবালি স্ট্যান্ডার্ড সেট করে দেয়া আছে ব্যাংকের ক্ষেত্রে। আদনান যেটি আলোচনার সময় অন্যান্য দেশের ক্ষেত্রে বলার সময় জিনিসটা উল্লেখ করা হয়নি, সেটা হচ্ছে যে বর্তমানে এই রেটটা ঠিক করে দেয়া আছে 12.5% ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, যেটা থাকতে হবে একটা ব্যাংকের। সেখানেই বাংলাদেশের এখন দেখা যাচ্ছে 2019 সালে 11.6%, এবং সেই প্যারামিটারটার প্রেক্ষিতেই আমরা আসলে বলছি যে আমরা সেটারও নিচে আছি। তো বেসেল 3 প্রসঙ্গ যেহেতু আসলো, বেসেল 3 আসলে মূল ফোকাসটা কি, আপনি সেটা যদি একটু বলতেন। এবং কারণ আমরা জানি যে বেসেল 3 একটা গুরুত্বপূর্ণ ইন্ডেক্স হচ্ছে কি আপনার এই ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও। আপনি যথার্থই বলেছেন যে বেসেল 3টা আসলে কেন। আমরা জানি যে আমাদের ব্যাংকিং খাতে বেসেল 1, বেসেল 2, বেসেল 3 ধারাবাহিকভাবে বেসেল 3 আসা। এই বেসেলটা হচ্ছে একটি ব্যাংক সারা বৈশ্বিক ব্যাংকিং খাতের মানদণ্ড, যে একটি ব্যাংক তার ক্যাপিটাল, তার মূলধন, তার ঋণ, তার অন্যান্য যত সম্পদ আছে সেই সম্পদকে কিভাবে ব্যবস্থাপনা করবেন, কিভাবে পরিচালিত করবেন, এটির মানদণ্ডটি হচ্ছে বেসেল 3। এই বেসেল 3টা আসলে কেন আসলো বা কেন এটাতে মূল ফোকাসটা কি? আমরা জানি যে 2008 সাল পরবর্তী সময়ে বৈশ্বিকভাবে একটি আর্থিক মন্দার ধকল সারা পৃথিবীকেই সইতে হয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের মতো বা আমাদের এশিয়ার দেশগুলোতে আমরা খুব বেশি হয়তো এই আর্থিক মন্দায় ভুগিনি, কিন্তু আমেরিকা এবং ইউরোপের বহু দেশ এই আর্থিক মন্দায় পড়ে একেবারে বিপর্যস্ত হয়েছে, বিধ্বস্ত হয়েছে। আমরা এই আর্থিক বিধ্বস্ত হওয়ার মূল কারণটি ছিল যে যখন উৎপাদন, ব্যাংকের ঋণ খেলাপি হতে থাকলো, উৎপাদন বন্ধ হলো, সেই খেলাপি ঋণ আদায় করতে গিয়ে ব্যাংকের সক্ষমতা দুর্বল হলো, তখন দেখা গেল যে ব্যাংক আর গ্রাহকদেরকে নতুন করে ঋণ দিতে পারছে না, এবং তারল্যের সংস্থান আসলে ব্যাংকের মধ্যে নাই। এই জন্যই সারা বৈশ্বিকভাবে বেসেল 3টা প্রবর্তন করা হয়। বেসেল 3-র মূল গুরুত্বই হচ্ছে যে একটি ব্যাংকের কাছে প্রচুর পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে লিকুইড অ্যাসেট বা পর্যাপ্ত পরিমাণে তারল্য থাকবে, যে তারল্য থেকে দুর্যোগের সময় ব্যাংক নিজেকে করতে পারবে, রক্ষা করতে পারবে, একই সঙ্গে তার গ্রাহকদেরকে রক্ষা করতে পারবে। তো বেসেল 3-তে আমরা দেখছি যে ক্যাপিটাল মানে CAR যেটি আছে সেটির পরিমাপক হচ্ছে 12.5%। 2019 সালে এটি হবে দেশের যে কোনো ব্যাংকের। এটি কিন্তু সর্বনিম্ন মানদণ্ড। এটা যত বেশি থাকবে সেই ব্যাংক যে কোনো দুর্যোগে তত বেশি পরিমাণ সক্ষমতা থাকবে, সেই বেশি পরিমাণ স্বাবলম্বী হবে। এখন আমরা দেখছি যে আমাদের মূলত বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর, আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিপুল খেলাপির চাপে একেবারে বিধ্বস্ত একটি অবস্থা আছে। এই বিধ্বস্ত পরিস্থিতির কারণেই এটার ইফেক্ট আসলে আমাদের পুরো ব্যাংকিং খাতের উপর পড়েছে, এবং ব্যাংকিং খাতের যখন
গড় CAR নির্ধারণ করা হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আমাদের গড়ে 11% গণ্ডিতে। কিন্তু আমরা যদি দেখি যে আমাদের কিছু বেসরকারি ব্যাংক কিন্তু বেশ ভালো অবস্থায় আছে। মূলত এই যে বাংলাদেশের এই ব্যাংকিং খাতের পিছিয়ে পড়া মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিএআরটা অনেক কম বলেই সেটার, এবং একই সঙ্গে বেসরকারি খাতের অনেক ব্যাংকেরও সিএআর কিন্তু কম। আমরা জানি যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ক্যাপিটাল তো রাষ্ট্র যোগান দিচ্ছে, যখনই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো বিধ্বস্ত হচ্ছে, তাদের ক্যাপিটাল শর্টফল হচ্ছে, তখনই কিন্তু সরকারের কাছে তারা ধর্ণা দিচ্ছে এবং সরকার তাদেরকে ক্যাপিটাল দিচ্ছে, মূলধন যোগান দিচ্ছে, জনগণের করের অর্থ থেকেই দিচ্ছে। কিন্তু বেসরকারি ব্যাংকের আমরা জানি যে বেসরকারি ব্যাংকের মূলধন সাইজ কিন্তু খুবই কম, ছোট। উদ্যোক্তারা শুরুতে, আমরা এখন জানি যে আমাদের একটি ব্যাংক শুরু করতে হলে 400 কোটি টাকার মূলধন লাগে, কিন্তু যে কোনো একটি ব্যাংক তার সক্ষমতা যত বেশি তত বেশি শক্ত হবে যখন তার ক্যাপিটালের সাইজ আকার তত বেশি পরিমাণ বাড়বে। যে ব্যাংকের ক্যাপিটাল মূলধন যত বেশি শক্তিশালী, সেই ব্যাংক তার আর্থিকভাবে এবং তার কার্যক্রম পরিচালনা, ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তত বেশি পরিমাণ স্বাবলম্বী। আদনান, আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি যে বক্তব্যটা দিচ্ছিলেন, ওখানে আমাদের প্রতিবেদনে একটি ব্যাংকের শীর্ষ নির্বাহী তিনি মন্তব্য করেছেন যে দেশের বেশিরভাগ ব্যাংকের মূলধনের আকার খুবই ছোট, ব্যাংকগুলোর ব্যালেন্স শিটের আকারও ছোট ও দুর্বল। এই যে ওনার বক্তব্যটা, এইটা আসলে উনি কি ইন্ডিকেট করেছেন? এই আকারটা ছোট হওয়ার ফলে কি প্রভাব পড়ছে এবং ছোটটা হচ্ছে কেন? এবং কারণ আমাদের অথরিটি তো এটা ছোট রাখতে বলে না, বরঞ্চ ক্রমান্বয়ে বাড়ানোর কথা, বাড়ানোর কথা, সেটা আসলে কি হচ্ছে? তিনি সেই শীর্ষ নির্বাহী আসলে যথার্থই বলেছেন এভাবে যে তারা দীর্ঘদিন ধরে বলে আসছেন আমাদের অর্থনীতির যে আকার, জিডিপির যে আকার, সেই আকারের তুলনায় আমাদের ব্যাংকের সংখ্যা বেশি। যখন বাজারে নতুন নতুন ব্যাংক আসছে, তখন ব্যাংকের প্রতিযোগিতা বাড়ছে, আর প্রতিযোগিতা যখন বাড়ে, আমাদের অর্থনীতি যদি বড় না হয়, তাহলে প্রতিযোগিতা বাড়লে কি হবে? এক ব্যাংকের আমানতি তো আরেক ব্যাংকে যাবে, এক ব্যাংকের গ্রাহক আরেক ব্যাংকে ছুটবে, এবং তার প্রেক্ষিতে যেটি দেখা যাচ্ছে, বড় ব্যাংক হচ্ছে না, ছোট ছোট অনেক ব্যাংক হচ্ছে, এবং এই ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতার কারণে এই প্রতিযোগিতা কখনো কখনো নৈতিকতার জায়গাটি কিন্তু ক্রস করে যাচ্ছে, লঙ্ঘন করার ফলে যেটি দেখা যাচ্ছে কোনো ব্যাংক বিধ্বস্ত হচ্ছে, বিপর্যস্ত হচ্ছে, এবং সেটার পরিণাম অন্য ব্যাংকগুলোর উপরে পড়ছে এবং সেই ব্যাংকগুলো বিপদে পড়ছে। তো আমরা জানি আমাদের দেশের আকারটা বড় হচ্ছে না কেন? সেই 60টি সরকারি বেসরকারি বিদেশি ব্যাংক আছে আমাদের। এই ব্যাংকগুলোর মধ্যে আমাদের আমি যেটি বললাম যে সর্বনিম্ন মূলধন 400 কোটি টাকা হতে হবে বলা আছে, কিন্তু আমাদের বেসরকারি ব্যাংকের উদ্যোক্তারা সবসময় যেটি চান, বেশি পরিমাণ মুনাফা করুক ব্যাংক এবং বেশি পরিমাণ ডিভিডেন্ড তিনি পান। তো ব্যাংকের আসলে মূল ফোকাস হওয়া উচিত ব্যাংকের মূলধন যেন বড় হয়, কারণ আমাদের উদ্যোক্তাদের চাহিদা থাকে একটা অংশ তারা প্রতি বছরই মূলধনের সঙ্গে যোগ করবেন, বন্ড ইস্যু করবেন, ব্যাংক বন্ড ইস্যু করে গ্রাহক বাজার থেকে টাকা সংগ্রহ করে সে তার মূলধনের সক্ষমতা বাড়াবেন। কিন্তু ব্যাংকের আমাদের দেখা যাচ্ছে যে ব্যাংক আসলে মুনাফার প্রতি যত বেশি ঝোঁক, মুনাফা বন্টনের প্রতি যত বেশি ঝোঁক, তত বেশি পরিমাণ ঝোঁক কিন্তু তার স্বাস্থ্য সুরক্ষিত করা, বড় করার জন্য খুব বেশি আসলে দেন না কখনো। এই কারণে আমাদের ব্যাংকগুলোর মূলধনের আকার খুবই ছোট এবং ব্যালেন্স শিটও খুব দুর্বল। আমরা দেখছি যে আমাদের ছোট 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 অনেক ব্যাংক, কোন ব্যাংকের মূলধন ব্যালেন্স শিটের আকার হচ্ছে যে 5,000 কোটি, কোনটা 10,000 কোটি, কোনটা 20,000 কোটি। অথচ চীনের একটি ব্যাংক যদি আমরা ধরি, তাহলে সেই ব্যাংকের যে সম্পদ ব্যালেন্স শিটের আকার, সেটি আমাদের পুরো বাংলাদেশের জিডিপির আকারের চেয়েও বেশি। আমি একটি জিনিস শুধু গ্রাহকদের, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলতে চাই, সেটি হচ্ছে আসলে বেজল 3 যদি আমরা না মানি কিংবা আমাদের ব্যাংকের মূলধন যদি না বাড়ায়, তাহলে কি হবে? তো আমরা জানি যে ব্যাংক যদি দুর্বল হয় তার এলসি কমিশন কিন্তু বেশি হয়। ব্যাংক যদি দুর্বল হয়, বিদেশি ভস্ত্র অ্যাকাউন্ট আমরা যেটাকে বলি আমাদের বৈদেশিক বাণিজ্যের, সেই অ্যাকাউন্ট কিন্তু বন্ধ হয়ে যায়। তো বিশ্বের বড় ব্যাংকগুলো বাংলাদেশের ব্যাংকিং, পৃথিবীর অনেক বড় ব্যাংক কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলোর সঙ্গে করেসপন্ডিং ব্যবসায়ী করেন না, এই জন্য যে এই ব্যাংকগুলোর মূলধন ছোট, এই ঝুঁকি নিতে পারবেন কিনা। তো সেই জায়গায় ব্যাংক যদি বড় হয়, মূলধন যদি অনেক বাড়ে, তাহলে আমাদের ব্যাংকিং খাতের এলসি কমিশন অনেক কমবে, ফি অনেক বেশি কমবে। আর ফি কমলে এটার উপকারিতা ব্যবসায়ীরা যেমন পাবে, একই সঙ্গে ব্যাংক পাবে, একই সঙ্গে আসলে সরকার এবং রাষ্ট্র উপকৃত হবে। আর বেজল 3 যদি আমরা যথাযথভাবে অনুসরণ না করি, পিছিয়ে থাকি, মূলধন যদি না বাড়াই, তাহলে আমাদের কমিশন অনেক বেশি বাড়বে এবং এটার ক্ষতিগ্রস্ত আলটিমেটলি সকল গ্রাহক
এবং উদ্যোক্তা সবাই আসলে ভোগ করবে। হাসান আদনান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পাঠক দর্শক, আমরা যেমনটা বলছিলাম যে এই কোভিড-19 পরবর্তী বিপর্যস্ত পরিস্থিতি কাটানোর জন্য আমাদের আর্থিক খাতের সক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই কারণেই আমাদের আর্থিক সক্ষমতার দুর্বলতা কিভাবে কাটানো যায় সেইটার দিকে দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আমাদের প্রতিবেদনটা আজকে করা। আমরা আজকের আয়োজন এখানেই শেষ করছি। সাম্প্রতিক খবর ও তার বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এবং বণিক বার্তা অনুসরণের জন্য আপনারা নিয়মিত চোখ রাখুন www.bonikbarta.net-এ। সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করবেন এই প্রত্যাশায়। ধন্যবাদ।